আন্টি শাশুড়ি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছে। আমাকে এখনই যেতে হবে, ফিরতে রাত হবে। অনেককে ফেলে কোথাও যাস না। আম্মু, তুমি অনিন্দিতাকে সাথে নিয়ে যাও। ওর শরীরটাও ভালো নেই। নির্বিকের বিরক্তি দেখে অনিন্দিতা মুখ খুলে আশ্বস্ত করে বলে, আন্টি আমি যেতে পারবো। প্রয়োজন নেই, হসপিটালের ফিনাইলের গন্ধ তোর সহ্য হয় না। অসুস্থ হয়ে আরাক্কান দূরতে যাবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চারুলতা বেরিয়ে যায়। পিলারে ঘুষি মারে নির্বিক। কেঁপে ওঠে অনিন্দিতা। অস্ফুটন সরে বলল, নির্ভীক ভাইয়া। আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। পাগল হয়ে যাব আমি। কেন আপনি হিটদের সাথে গেলেন না? এইদিকে আমার আম্মু এক আকাশ সমান বিশ্বাস নিয়ে আপনাকে রেখেই চলে গেলেন। ড্যামিট। মাথা নিচু করে নেয় অনিন্দিতা। প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে নির্বিককে। এতটা চেঁচায় না নির্বিক। আজ তার বেশ পরিবর্তন ঘটেছে, তাই কিছু বলতে পারছে না মেয়েটা। চেয়ারে বসে টেবিলে দু হাত রেখে মাথা ঠেকায় নির্বিক। তপ্ত শ্বাস ফেলে অনিন্দিতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি নির্ভীক মাহতাব। আপনি আমাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, এটাও মানি। আর আমার সুযোগ নেবেন না এটাও জানি। বিশ্বাস রাখা ভালো না। আপনি ঘরে যান, আম্মু না আসা অব্দি বের হবেন না। অনিন্দিতা ঘরে যায় না। ডাইনিং রুমের সর্বশেষ ডিভাইনে বসে থাকে। হাতে তার প্রিয় ডায়েরিটা। নির্বিকের দিকে তাকিয়ে কতগুলো প্রেমময় সংজ্ঞা লিখে। কি জ্ঞানে চলে গেলে আম্মু? আমার কি কোনো বোন আছে বাসায়? অনিন্দিতা আর আমি পুরো ফ্ল্যাটে একা। যদি বাজে কোনো বিষয় হয়ে যায়? তুই আমার ছেলে নির্ভীক, বর্ষা আছে তাই রেখে এসেছি। ভরসা আছে, আমি সেটা পালনও করব। কিন্তু লোকজন কি ভাবতে পারে বলো তো? অবিবাহিত ছেলে মেয়ে একই ফ্ল্যাটে, তার উপর যুবক যুবতী। ভাবতে পারছো আম্মু? যে কোনো কেচ্ছা রটে যেতে পারে। আমার কথা বাদ দাও, অনিন্দিতার পরিস্থিতি তখন কি হবে বলো তো? চারুলতা একটু চিন্তিত হলেন। এদিকে বৃষ্টির কারণে আসতেও পারছেন না। মেঘের গর্জন চলছে, তবুও বললেন, আমি এখন আসছি, তুই অনিন্দিতার খেয়াল রাখিস। ফোন রেখে মাথার চুল খামচে ধরে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। ডোরের কাছে ছায়া দেখতে পায়। নির্বিকের গুণয়ন বুঝে লুকিয়ে পড়ে, তবুও বলে, রুমে প্রবেশ করবেন না অনিন্দিতা। নিজের রুমে থাকতে বলেছিলাম, এখানে কেন এসেছেন? আমি আসলে আমাকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেছে, এবার চলে যান। হৃদয় ভাঙ্গর নিয়ে চলে যায় অনিন্দিতা। মনের কষ্ট যেন মাথায় এসে চেপেছে। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্রতিটা শিরা। এলোমেলো পায়ে কিচেনের দিকে পথ আগায়। মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নির্বিক, তখনই ভেসে আসে অনিন্দিতার চিৎকার। 1 সেকেন্ড দেরি না করে দৌড়ে যায় কিচেনের দিকে। হাত চেপে ধরে নিজেকে দমানোর চেষ্টা করছে মেয়েটা। তবে ফুসকা পড়ে যাওয়া হাতটা জ্বালা দিচ্ছে খুব। চোখ থেকে না চাইতেও জল গড়াচ্ছে। অনিন্দিতা, কিচেনে কেন এসেছেন? দেখি কতটা পুড়ে গেছে। কি একটা অবস্থা করেছেন বলুন তো? পাগলামি করতে খুব ভালো পারেন। ইস, অনেকটা ফোসকা পড়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে অনিন্দিতা। নির্বিক তার কষ্টে আফসোস করছে। এটা কি সত্যি? আসুন তো। অনিন্দিতার হাত ধরিয়ে নিয়ে যায় নির্বিক। ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে নিজের হাতে লাগিয়ে দেয়। চোখে মুখে একটু চিন্তার রেখা। নিজের উদ্দীপনা দমাতে ব্যর্থ হয়ে অনিন্দিতা বলে, এই প্রথম আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। এটা ভালোবাসা নয়, দায়িত্ব। আম্মু আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনার উটকো চিন্তা শক্তি বদলান। সে আর যাই হোক, আমার হাতের স্পর্শ লেগেছে আপনার। আমি তো 1000 বার হাতে ফুসকা ফেলতে রাজি। পাগলামি কখনো কি যাবে না? আমার আপনার দুজনেরই একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বিয়ের পরও শ্বশুর বাড়ি থেকে এসে এমন পাগলামি করবেন? নির্বিকের কথাতে চোখের পানি চিকচিক করছে, বুক ধুক করে উঠেছে। নয়নাবিরাম চোখে ফেল ফেল করে তাকায় মেয়েটা। কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, আমি আপনাকে বিয়ে করব, তখন আপনি আমার নিজস্ব হয়ে যাবেন। প্রতিটা শিরা উপশিরায় থাকবে আপনার স্পর্শ, পুরো অঙ্গ জুড়ে থাকবে আপনার ভালোবাসা। একটুখানি স্পর্শ পাওয়ার জন্য পাগলামির প্রয়োজন হবে না। অনিন্দিতার কথায় গা গুলিয়ে আসে নির্বিকের। অনিন্দিতা নিজের মধ্যেই নেই, না হলে এই কথাগুলো নির্দ্বিধায় বলে দিতে পারতো না। রাগ হলেও রাগ করে না ছেলেটা। যদি অনিন্দিতা বেঁকে বসে উল্টোপাল্টা হয়ে জড়িয়ে ধরে, একটুও বিশ্বাস নেই মেয়েটাকে। তাই শীতল কণ্ঠে বলে, আপনি ঠিক কোন পর্যায়ে চলে গেছেন অনিন্দিতা? সংযত হন। যেখানে আপনার সাধারণ
স্পর্শ, ইনফ্যাক্ট দৃষ্টিও আমি মেনে নিতে পারি না। সেখানে ফিজিক্যাল ইনভলভ, ছি! এ কি বাজে ইন্টেনশন আপনার? আমি সেসব মিন করতে চাইনি, শুধু বোঝাতে চেয়েছি আপনি আমার কতটা আপন, আমি আপনাকে ঠিক কতটা। অনিন্দিতা কথা শেষ করতে পারে না, হাত উঁচিয়ে বাধা দেয় নির্ভীক। তারপর বলে, আমি রাগ দেখাচ্ছি না বলে ভাববেন না, আপনার প্রতি মায়া হয়েছে আমার। নেহাতি বাসায় কেউ নেই, দয়া করে বাজে ইন্টেনশনগুলো বন্ধ করুন, আমার ঘৃণা হচ্ছে। অনিন্দিতা কিছু বলে না। নির্ভীক তাকে অবজ্ঞাই করে যাচ্ছে। তার চাঁদ কখনোই তার হবে না। হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা যায়। অনিন্দিতা জানে নির্ভীক নাকচ করে দিবে, তবুও বলে, আমার ইচ্ছে ছিল আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির খেলা দেখব, আর সাথে থাকবে ধোয়া ওঠা কফি। আমার ইচ্ছেটার ছিটা ফোটাও কি পূরণ করবেন? অনিন্দিতার ইচ্ছে পূরণ হয়নি। সব ইচ্ছে যে সবার জন্য নয়। ঘরে গাপটি মেরে বসে আছে নির্ভীক। অনিন্দিতাকে অসহ্য লাগছে তার। একটু সহজ হতে চাইলেও মেয়েটার জন্য সহজ হতে পারে না। সারাক্ষণ চোখে মুখে তৃষ্ণা নিয়ে থাকে, যা দেখে তৃষ্ণায় জর্জরিত হয় নির্ভীকের মন। 4টে বছর ধরে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যদি না এনএসইউর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষরিত না হতো, তাহলে এখনই কানাডায় চলে যেত। এদিকে রোজ নেই মানে স্বস্তিটুকুও নেই। প্রচণ্ড রকমের অসহ্য লাগছে। রাত প্রায় 8টা, এখনও চারুলতা এসে পৌঁছায়নি। নির্ভীকের হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেউ কিছু বলার সুযোগ পাবে না। তবে যদি কেউ কিছু বলে ফেলে, যদি শব্দটা বড্ড যন্ত্রণার। এই একটা কথা ভেবেই নির্ভীক গুটিয়ে যাচ্ছে। বাইরে বের হলেই অনিন্দিতা চলে আসে। কিছুতেই বুঝে না, তাকে সহ্য করতে পারে না নির্ভীক। ভবিষ্যৎ বিপর্যয়গ্রস্ত। না জানি কোন জ্বর তুলে মেয়েটা। ভাবনার মাঝে ঘুমিয়ে পড়ে নির্ভীক। ঠিক তখনই ঘরে প্রবেশ করে অনিন্দিতা। বাহিরে গাপটি মেরেছিল বেশ অনেকক্ষণ, ওনার সারা শব্দ না পেয়ে উকি দেয়। তখনই পরিলক্ষিত হয় গভীর ঘুমে টলে আছে নির্ভীক। এক চিলতে হাসি ফুটে ওঠে মেয়েটার মুখে। পা টিপে টিপে রুমে প্রবেশ করে নির্ভীকের পায়ের কাছে বসে পায়ের আঙুলগুলো হালকা হাতে ছুঁয়ে দেয়। এই পায়েও ঠাঁই নেই মেয়েটার। ইস, যদি কেউ বলতো সারা জীবন নির্ভীকের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে কিনা। অনিন্দিতা নির্দ্বিধায় সম্মতি জানাতো। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নির্ভীকের ঘুম খুবই পাতলা। অনিন্দিতা চলে যাবে তার পূর্বে উঠে বসে প্রচণ্ড অবাক হয়ে বলে, আবার কেন এসেছেন? আপনি আমাকে বদনাম করিয়ে ছাড়বেন। আমি সেরকম কিছুর জন্য আসিনি। আমাকে দেখতে এসেছেন তাই তো? ভদ্রমেয়ের মতো মাথা কাত করে অনিন্দিতা। নির্ভীক বাসা হারিয়ে ফেলে। ওইদিকে কলিং বেল বেজেই চলছে। রাগে গজগজ করে ওঠে। অনিন্দিতার দিকে তেতে আসে, মধ্য আঙ্গুল উঁচিয়ে বলে, ফার্দার এমন কিছু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। আপনাকে ছাড় দিয়ে অন্যায় করেছি আমি। আমি তো আপনাকে ডিস্টার্ব করি না নির্ভীক ভাইয়া, একটু কাছাকাছি থাকতে চাই শুধু। যাওয়ার মাঝে থেমে যায় নির্ভীক। পিছন ঘুরে বলে, এটাই আমার সমস্যা, আমার কাছাকাছি থাকার অধিকার নেই আপনার। আপনি বয়সে আমার অনেক ছোট, তবুও কড়া কথা বলতে বাধ্য হচ্ছি। মনে রাখবেন, নির্ভীক মাতাব নারী শরীরের নেশায় পড়ে না। কথাটা বলেই চলে যায় নির্ভীক। মেঝেতে বসে পড়ে অনিন্দিতা। সন্ধ্যার সেই কথার জন্য এত বড় কথাটা বলে গেল নির্ভীক। বৃষ্টিতে ভিজে একাকার চারুলতা। বাসার গাড়িগুলো ছেলে আর স্বামী নিয়ে গেছে। নির্ভীকের গাড়ি ওয়াশের জন্য দেওয়া হয়েছে, তাই লোকাল গাড়িতেই গিয়েছিলেন। গলির মোড় থেকে হেঁটে এসেছেন। অনিন্দিতা টাওয়ালে নিয়ে আসে। চারুলতা মাথা মুছে বললেন, এত রেড কেন হলো দরজা খুলতে? আমি ঘুমিয়েছিলাম আম্মু, আর অনিন্দিতার রুমে কলিংয়ের শব্দ পৌঁছায় না। আরে এভাবে কেন বলছিস? আমি অন্য কিছু মিন তো করিনি, শুধু বলেছি অনিমা যা তো আমার ঘর থেকে শাড়ি নিয়ে আয়, ভিজে শরীরে ঘরে যাব না। অনিন্দিতা চলে যায়। চারুলতা নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সোনা ছেলে, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। এমন কিছু করবি না যাতে আমার অসম্মান হয়। আর এমন কাজ করবে না কখনো। পরিস্থিতি ঠিক নেই, কিছু না ঘটলেও মানুষ ঘটিয়ে ছাড়বে। সকাল সকাল বেরিয়েছে নির্ভীক। ঘুম থেকে উঠে অনিন্দিতা তাই বুঝতে পারল
সে বুঝে গেছে নির্ভীক তার থেকে পালিয়ে বেঁচেছে। চারুলতা কাল আসার সময় নীল রঙের শাড়ি নিয়ে এসেছেন, আজ সেটাই পরবে অনিন্দিতা। পার্পল শাড়িটা থাকলে পার্পল শাড়িটাই পরতো, তবে সে শাড়ি তার গায়ে ওঠেনি। ভালোই হয়েছে, নির্ভীকের সাথে বসে যখন যাওয়া হবে না, পার্পল শাড়ি পরে কী লাভ। অনিন্দিতা সাজগোজ পছন্দ করে, তবে বেশ অনেক দিন ধরে সাজে না। আজ সাজবে, নির্ভীকের মনের মতোই সাজবে। অবশ্য অনিন্দিতা হলো বিষাক্ত গ্যাসের মতো, যা সহ্য করতে পারে না নির্ভীক। শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিল, হালকা মেকআপে মিষ্টি দেখতেই লাগছে। রুম থেকে বের হতেই আজমালের সাথে দেখা। অনিন্দিতা শোধালো, আজ অফিসে যাবেন না আঙ্কেল? শরীরটা ভালো নেই, তোকে পৌঁছে দেওয়ার জন্য যে যাব না ভেবেছিলাম, এখন দেখি শরীরটা মেজমেজ করছে। সমস্যা নেই আঙ্কেল, আমি একাই যেতে পারবো। ও কি কথা, আজ প্রথম দিন একা কেন যাবি? নিহালও তো যাচ্ছে, ওর সাথে যা। জুসের গ্লাস নিয়ে করিডোর দিয়ে আস্তে আস্তে কথাটা বললেন চারুলতা। আজমালও সম্মতি জানালো। অনিন্দিতা কিছু বলতে চেয়েও বলল না। চারুলতা গ্লাসটা এগিয়ে বললেন, নাস্তা তো করেই যাবি না, বাসা থেকে খালি পেটে বের হতে নেই, জুসটা খেয়ে যা। আচ্ছা, নির্ভীক ভাইয়া এত আগে চলে গেলেন যে? বলিস না আর, পুরো বজ্জাত ছেলে। দেখ, বন্ধুদের সাথে আড্ডাই মজেছে। আজ তো ওর সব বন্ধুরাই আসবে ভার্সিটিতে। সবার দোয়া নিয়ে বের হয় অনিন্দিতা। নিহাল গাড়িতে অপেক্ষা করছে। অনিন্দিতার দিকে তাকিয়ে স্বচ্ছ হাসলো, একটু প্রশংসা সরে বলল, দেখো আবার কাউকে মন দিয়ে এসো না। মন কেউ নিবে না নেহাল ভাইয়া। সে কি কথা, এত সুন্দর মেয়েটার মন কেউ দিবে না? হ্যাঁ, যাওয়া যাক, ফেরার পথে আমি একাই ফিরবো। রু কুচকে তাকায় নিহাল। কথাটা যেন তার পছন্দ হয়নি। অনিন্দিতার দিকে না তাকিয়ে স্টিয়ারিংয়ে হাত দেয়, তারপর বলে, বয়ফ্রেন্ড থাকলে তার সাথে আসতে পারো, তবে সমস্যা হচ্ছে আম্মু বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে বাসায় ফিরতে। আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে কল দিয়ে জানিয়ে দিও, মোড়ে এসে একসাথে আসবো। কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটা সিটে মাথা এলিয়ে দেয়। শরীরটা ম্যাচম্যাচ করছে। সারা বছরই হালকা পাতলা অসুস্থ থাকে মেয়েটা। রোজ কান্নার ফলে চোখে নিচে দাগ থাকে। কেউ একটু খুঁচিয়ে দেখলেই ধরা খেয়ে যায়, কারণ শরীরে থাকে অজস্র আঘাতের রেখা। গাড়ি পার্কিংয়ে রেখে চলে যায় নিহাল। অনিন্দিতা দম ফেলে হাঁটা লাগায়। শরীর দুর্বল লাগাতে এনার্জি ড্রিঙ্কস কিনে। ক্যাব খুলে খাওয়ার আগেই মাথা ঘুরে যায়, তবে কেউ একজন আগলে ধরে, বজ্রকণ্ঠে বলে, ঠিক আছে অনি, হঠাৎ পড়ে যাচ্ছিল কেন? আসলে মাথা ঘুরে গিয়েছিল। নট ফেয়ার। নির্ঘাত নাস্তা করনি? আসো আমার সাথে। আমি ঠিক আছি আসিম, চলো ভেতরে যাওয়া যাক। নো, কোনো কিছু ঠিক নেই। তুমি এখনই নাস্তা করবে আমার সাথে, গার্ল। আর লিসেন কিউট গার্ল, ফ্যাশন এখনো শুরু হয়নি। প্রচণ্ড প্যারা খেয়ে যেতেই হলো অনিন্দিতাকে। আসিম বকবক করে যাচ্ছে। একটা রেস্টুরেন্টে এসে 2 কাপ কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো। আসিম নাস্তা করে এসেছে, তাই শুধু কফিই খেলো। অনিন্দিতা সংকোচ ছাড়াই খাচ্ছে। আসিম কফি কাপে চুমুক দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আজ একালে যে নির্ভীক স্যার আসেনি তোমার সাথে? রোজ কি ওনার সাথে আসবো? আর উনি তো আজ অনেক আগেই এসেছেন। আচ্ছা, নির্ভীক স্যার কিন্তু অনেক কটু। অনিন্দিতা হাসলো। সে এটা ভালো করেই জানে। আসিম কিছুক্ষণ নীরব থাকে। অনিন্দিতার উদ্দেশ্যে শোধালো, তুমি কি কোনো কারণে আপসেট? না, আমি ঠিক আছি, তবে ভার্সিটির কিছু স্টুডেন্ট একটু অন্যরকম আচরণ করে। আচ্ছা, আসো আমার সাথে, আমি প্রবলেম সলভ করে দিব। ভার্সিটিতে প্রবেশ করাতেই গোলাপ দিয়ে বরণ করা হলো। আসিম অবাক করা এক কাণ্ড করলো। ফুলের গুচ্ছ থেকে 5টা ফুল নিয়ে অনিন্দিতার হাতে দিল। অনিন্দিতা বলল, এতগুলো নিলে কেন? তুমি স্পেশাল, তাই তোমার কাছে বেশি গোলাপ থাকবে। খল বিলিয়ে হাসে অনিন্দিতা। আসিম একটু গায়েব পড়া, তবে খুব ভালো। অনিন্দিতা আসিমের সাথে হাঁটতে লাগলো। ফুল হাতে নির্ভীকের কথাই ভাবছে সে। এনএসইউর বিশাল ক্যাম্পাসে দাঁড়িয়ে আসিম চিৎকার করে ডাকলো, অ্যাটেনশন গাইস, লুক দ্য বিউটিফুল গার্ল, শি ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। আই হোপ ওকে কেউ বিভ্রান্ত করবে না। যদি এমন কিছু হয় তো জানোই তো কি হবে।
সবাই অনিন্দিতার দিকে তাকালো। আসিমের পড়াশোনা আর সৌন্দর্য দুটোরই নামডাক আছে, সাথে বাবার পাওয়ার। ছেলেটার এমন কাণ্ডে হতবাক হয় অনিন্দিতা। আসিম অনিন্দিতার দিকে তাকাতেই অনিন্দিতা চোখ পাকায়, যার অর্থ তুমি পুরো পাগল। এসেছে থেকেই চোখ ঘুরে ঘুরে খুঁজে চলছে এক মানবকে, কিন্তু সেই মানবের দেখা পাওয়া যাচ্ছে না। বুকটা কেমন করছে, শূন্যতা যেন ওকে আঁকড়ে ধরেছে। হন্তদন্ত হয়ে খুঁজে চলছে নির্ভীককে। অনুষ্ঠান শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। বেশিরভাগ সময় আসিম তাকে সাথে রেখেছে, তবে আসিমের বন্ধু মহলের সাথে অনিন্দিতা একা থাকতেও তো পারে না, তাই সে নিজে থেকে বলেছে, আমি আশপাশে ঘুরে আসি। আসিম বারণ করেনি, সে নিজেও বোধহয় স্পেস খুঁজছিল। অনিন্দিতার সাথে দেখা হয় মেহরিমার। হাত উস্কিয়ে ডাকে অনিন্দিতা। একটু অবাক হয় সে। মেহরিমার কাছে গিয়ে বলে, গুড আফটারনুন মিস। গুড আফটারনুন। এভাবে ছুটছো কেন অনিন্দিতা? শাড়ি পরে আসো, পা পিছলে যাবে তো। অ্যাকচুয়ালি মিস, ওকে, এক্সপ্লেন করার প্রয়োজন নেই। তোমাকে খুব মিষ্টি লাগছে। বাই দ্য ওয়ে, তুমি বোধহয় বিরক্ত হচ্ছ। নো মিস, অনিন্দিতাকে বলে দেয় সে মেহরিমা। মৃদু হাসে অনিন্দিতা, শাড়ি আঁচল ঠিক করে দেয়। বাড়ি অবাক হয় মেয়েটা। মেহরিমা বলে, আমি আসিমের বড় বল। হ্যাঁ। ইয়েস। ও আমাকে তোমার কথা বলেছে আরো 5-6 মাস আগে। ও তোমাকে বলতেই হয়, শুধুমাত্র এনএসইউতে অ্যাডমিশনের জন্য 1টা বছর গ্যাপ দেওয়া সত্যিই দুষ্কর কাজ। আই এম ড্যাম শিওর তুমি তোমার লক্ষ্যে জয় করবেই অতি শীঘ্রই। শুক্রিয়া মিস। ওকে ডিয়ার, আমি যাচ্ছি। ওয়াসিমের সাথে একদিন এসো বাসায়। হাত বাড়িয়ে চলে গেল মেহরিমা। অনিন্দিতার চোখ বিচলিত হলো। চাতক পাখির মতো খুঁজে চলছে প্রিয় ব্যক্তিটিকে। চোখ যায় ক্যান্টিনের দিকে, বুকটা ধক করে ওঠে। নির্ভীকের সাথে রোজ অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। অনিন্দিতা আর নিতে পারে না, দৌড়ে চলে যায় বাহিরে। অসতর্কতার কারণে শাড়ি পিছলে পড়ে যায়। দুটো মেয়ে দেখেও না দেখার ভান করে অনিন্দিতা একা ওঠার চেষ্টা করে। পায়ে হাঁটুতে বোধহয় ছিলে গেছে, ব্যথায় টনক নেড়ে যাচ্ছে। হঠাৎ একটা হাত তার সামনে আসে, হাতে হাত রেখে উঠে দাঁড়ায়। নিহালের দৃষ্টি বিচলিত। সে সুদায়, এভাবে পড়ে গেলে কি করে? এর জন্য শাড়ি পরা একদম পছন্দ নয়। দেখি কতটা ব্যথা পেয়েছ। আসো, হসপিটাল থেকে ওয়াশ করে যাবে। আমি ঠিক আছি নিহাল ভাইয়া, চলুন বাসায় যাব। একদম নয়, আগে হসপিটালে যাবে, দেন বাসায়। আচ্ছা একটু বসো, আমি নির্ভীককে নিয়ে আসছি। ওর ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিবে। সারপ্রাইজটা কেমন দিলাম বলতো? তোর বক বক না শুনলে আসলেই ভালো লাগে না, তাই চলে এলাম। তুই কানাডায় ফিরছিস কবে? তোকে ছাড়া দিন চলে না ইয়ার। রোজের দিকে তাকিয়ে হাসছে নির্ভীক। এই মেয়েটা তার হাসির কারণ। দুদিন আগে রোজকে বলেছিল ভালো লাগছে না, আর তাই রোজ চলে এসেছে। কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে নির্ভীক বলল, মনে হয় না যেতে পারবো। আগামী 2 বছর মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অনিন্দিতার পাগলামি বেড়ে গেছে, আমি আর নিতে পারছি না। তুই ওকে সত্যিটা কেন বলছিস না? আমরা কতদিন লুকাবো বিষয়টা? আই ডোন্ট নো ইয়ার, তুই প্লিজ তোর বাসায় ম্যানেজ কর। আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। আরে সেটা তো প্রবলেম নেই, মম ড্যাড এ বিষয়ে সমস্যা করবে না। বাট তুই কতদিন অনিন্দের থেকে এভাবে পালাবি? তুই তো পাগল হয়ে যাচ্ছিস। আঙ্কেলকে আমি বলবো কানাডার কথা। নির্ভীক চেয়ার টেনে বসে রোজ তার মসলিন হাতে নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বলে, তুই ঠিক আছিস তো? আমিও আর নিতে পারছি না। আমি কি অনিন্দিতার সাথে কথা বলবো? নো, ও বুঝবে না। তুই জানিস কাল কি হয়েছে? ওহ, আই ক্যান্ট এক্সপ্লেইন ইয়ার। আই এম ড্যাম শিওর বিয়ের পরও এমন পাগলামি করবে। তখন আমি কি করব বলতো? মান সম্মান বলে কিছু থাকবে? নাক ফুলিয়ে বসে রোজ নির্ভীকের শার্টের কলার ঠিক করে দিয়ে বলে, নাও পারফেক্ট। হেয়ালি করছিস কেন? স্টপ হেয়ার। তুই আমার সাথে কানাডায় যাবি। এমনিতেও তোকে ছাড়া আমি থাকতে পারি না, আর পিটিতে থাকা সম্ভব নয়। কথাটা বললেই নির্ভীকের কাঁধে মাথা রাখে রোজ। নির্ভীক একটু করে হাসে। স্বস্তিটা এ মেয়ের মাঝেই পাওয়া যায়।
তাই তো এত ভালোবাসে। 10 মিনিট খোঁজার পর ক্যান্টিনে নির্ভীকের দেখা মিলে। নিহাল এক প্রকার ছুটেই আসে। নির্ভীকের কপালে বাজের সৃষ্টি হয়। নিহাল পরপর শ্বাস পেলে ডকডক করে পানি পান করে। কি হয়েছে তোর? এভাবে হন্তদন্ত হয়ে আসছিস যে? 10 মিনিট ধরে পুরো ভার্সিটি খুঁজে চলছি তোকে। আমাকে খুঁজছিস কেন? তোর ফোন অফ। আসলে অনিন্দিতা পড়ে ব্যথা পেয়েছে। কথাটা শোনা মাত্রই বিষাক্ততা ছেয়ে যায় নির্ভীকের চোখ মুখে। মুখ দিয়ে বিরক্তিকর শব্দ তোলে। এই মেয়েটা শান্তি দিবে না? সত্যিই দেশান্তর হতে ইচ্ছে করছে। বাসায় ফিরে রেস্ট নিচ্ছে অনিন্দিতা। 3 দিন ভার্সিটিতে যাওয়া লাগবে না বলে দিয়েছে চারুলতা। নাছরবান্দা অনিন্দিতা পড়াশোনার দোহাই দিয়েছে, যার ফলে আজমাল বকেছেন কয়েকদিন নির্ভীক তাকে পড়াবে। কথাটা শুনেই চোখ চকচক করে উঠেছে। রাত প্রায় 8:30। চারুলতা খাবার নিয়ে এসেছেন। অনি, খাবারগুলো খেয়ে নে তো মা, বেড রেস্ট করতে হবে একদিন। আমি নিচে যেতে পারতাম আন্টি, শুধু শুধু কষ্ট করলে তুমি। কথা বাড়াস না মা, খাবার কি খাইয়ে দিব? আচ্ছা। ভাতের লোকমা বাড়িয়ে দেয় চারুলতা। অনিন্দিতা স্তন্যপর্ণে তার মুখ তুলে। ফোন বেজে উঠে। হির ফোন করেছে। রিসিভ করতে হির বলে, এ আপু, ব্যথা পেলে কি করে? তোমার অ্যানিসিওর প্রথম দিনেই নাজেহাল অবস্থা। বাহ, কাকে দেখে পিছলে গেলে তুমি? জিজুর নামটা বলো প্লিজ। থামবি তুই? আশ্চর্য, তোর দেওয়ানা থাকতে আমাকে ফোন করেছিস কেন? গলায় ঝুলে গেলেই তো পারতি। দেওয়ানাটা কে? বাসায় ফিরে আয়, তারপরে বোঝাবো তোকে। আমি তোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো দিওয়ানাটা কে। ফোন রাখে অনিন্দিতা। খাওয়া প্রায় শেষ। চারুলতা বলে, নির্ভীক পড়াতে আসবে। বই পেয়ে সস্বস্তিতে নিঃশ্বাস ফেলে নির্ভীক। তবুও অনিন্দিতাকে একটা বিষয় বলে, এনএস শিওর রুলস কি জানেন? না মানে আমি তো যেতে পারবো না কয়েকদিন। কথাটা মিনমিন করে বলে অনিন্দিতা। নির্ভীক ব্রু কুটির করে তাকায়। অনিন্দিতার উদ্দেশ্য ছিল শুধুই এনএসইউতে চান্স পাওয়া। কি রুলস আছে না আছে তার প্রতি কোনো আগ্রহ নেই। প্রয়োজনেই নির্ভীক বলে, পরপর 3টে সাপ্তাহিক পরীক্ষাতে ফেল করলে সোজা বের করে দিবে। আর পরপর 5টা সাপ্তাহিক পরীক্ষায় 80% নাম্বার না পেলে 10 দিন সময় দেওয়া হবে। যদি সেই সময়ের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে এক্সামে ভালো করেন তাহলেই ভার্সিটিতে রাখবে, আর না হলে বের করে দিবে। তাই আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগী হবেন। জি, আমি মেনে চলবো সব রুলস। ওকে, তাহলে দেখুন ফিজিক্সের প্রথম অধ্যায় আজ কি পড়াবো। অনিন্দিতা পড়ায় মনোযোগী হয়। নির্ভীকে যেন পাগলামি কমবে না ঠিকই, তবে পাগলামি চলবে মনে মনে। আজ বিকেলের ঘটনা। পা ওয়াশ করার পর নির্ভীকের সাথে এসেছে অনিন্দিতা, কারণ নিহালের কোনো কাজ পড়ে গেছে। নির্ভীক এই সুযোগটাই চেয়েছিল। একটা খোলা মাঠে নিয়ে যায় অনিন্দিতাকে। অনিন্দিতার এতটাই বিশ্বাস যে একবারও প্রশ্ন করেনি কেন তাকে এখানে নিয়ে আসা হলো। আমি আপনাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছেন। আমার দিকে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমার জন্য ছুটে আসেন, পড়াশোনা করেছেন শুধুই আমার জন্য। এইসব দেখার পর একটা মানুষ কতটা অপরাধ বোধে ভুগে জানেন আপনি? আমার লজ্জা করে অনিন্দিতা। আপনাকে আমি বোঝাতে পারি না যে আমি আপনাকে ভালোবাসি না। নির্ভীকের শেষের কথাটুকুই অনিন্দিতার আত্মা কাঁপিয়ে তোলে। সে ঠিক করে নিজেকে সংযত রাখবে। সত্যিই তো, এখানে নির্ভীকের কি দোষ? ভালো তো সেই বাসে, তাহলে নির্ভীক কেন অপরাধে ভুগবে? তাছাড়া ওর হাত নিজে থেকে স্পর্শ করেছে নির্ভীক, একটা আবেদন রেখেছে তার কাছে। তাই ভেবে নেয় নিজের কলেজাটা পোড়াবে, নিজের কষ্টটুকু নিজেই গ্রহণ করবে। অনিন্দিতা, নির্ভীকের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে অনিন্দিতার। হচ্চকিয়ে বলে, দুঃখিত স্যার। নির্ভীক একটু অবাক হয় তাকে স্যার বলায়, তবে সেদিকে পাত্তা না দিয়ে ইংলিশ বই হাতে ঘাঁটতে থাকে। যথাসম্ভব অনিন্দিতাকে পড়াশোনা কমপ্লিট করাতে হবে। 15টা দিন কেটে গেছে। অনিন্দিতা নিজেকে সংযত রেখেছে বলতে শুধুমাত্র নির্ভীকের চোখ থেকে সংযত রেখেছে। আর চোখে প্রিয় মানুষটাকে দেখার লোভ সামলাতে পারেনি সে। নিজের কাজে নিজেই হাসে অনিন্দিতা। যাকে ছাড়া এক মুহূর্তও চলে না তার থেকে নিজেকে সংযত করার মিথ্যে প্রয়াস না করাই উত্তম।
দাগিমা রেখার বদলে শীতের আবির্ভাব ঘটেছে। কয়েকদিনেই পরিবেশ যেন শান্ত হয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে পরিবেশের হঠাৎ পরিবর্তন ঘটেছে, না হলে এমন সময়ে শীতের আগমন ঘটত না। নিজের বাসায় ফিরে এসেছে 10 দিন হতে চলল। এই কয়েকদিনে ভার্সিটিতে যাওয়া হয়েছে মাত্র 3 দিন। কেন যেন ভার্সিটির প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। বোধহয় নির্ভীকে না থাকাই এর প্রধান কারণ। ভার্সিটির কাজে আজ 9 দিন হলো ভারতে গিয়েছে নির্ভীক। কোনো এক বিশেষ অনুমোদন নিয়ে গেছে। অনিন্দিতার ফোন বেজে চলেছে, অথচ তার ধ্যান নেই। হির হন্তদন্ত হয়ে বলল, এই আপু, তোমার ফোন বাজছে। কি? ফোন বেজে চলেছে, ধরো। অনিন্দিতার মাথায় এখনো কথাটা ক্যাচ করেনি। সে নিষ্পলক তাকিয়ে আছে হীরের দিকে। হীর বিরক্ত হয়। পৃথিবীর সাথে কথা বলছিল সে। ছেলেটার সাথে রসায়ন জমেছে তার। মামার বাড়ির 10 দিন ছিল স্বপ্নের মতো। পৃথিবীর সাথে খুনসিটি ভালোবাসাতে পরিণত হয়েছে। একগুচ্ছ কদম হাতে প্রপোজ করেছে তাকে। নিজের ভাবনাকে দমিয়ে ফোন তুলে নেয় হীর। রিসিভ করে বলে, কে বলছেন? আপু গভীর ধ্যানে মগ্ন রয়েছে, ফোনের দিকে ধ্যান নেই তার। কথাটা শুনে দুবরু সংকুচিত হয় আসিমের। হীরের বাজখাই গলাতে এক প্রকার চমকে ওঠে। কান থেকে নামিয়ে দেখে নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নম্বর তো ঠিকই আছে। নিজেকে সামলে নিয়ে আসিম বলে, অনিকে দেওয়া যাবে? হীর তার বাজখাই গলায় অনিন্দিতাকে আপু বলে ডেকে নেয়। এবার সে কণ্ঠ কর্ণপাত হয় মেয়েটার। ফাঁকা ডোক গিলে বিরক্তি প্রকাশ করে বলে, কি হয়েছে? তোমার ফোন। কে করেছে? জানি না। অনিন্দিতা কথা বাড়ায় না, ফোন হাতে তুলে নেয়। নাম্বারটা অচেনা দেখে একটু অবাক হয়। ফোন কানে তুলে সালাম দিয়ে বলে, কি বলছেন? অনি, আমি আসিম বলছি। ভার্সিটি আসো না কেন তুমি? একটু অসুস্থ বোধ করছি আসিম। অজুহাত না দিলে আসিম অনেক প্রশ্ন করবে, তাই এটাই বেস্ট বলে মনে হয় অনিন্দিতার। তাছাড়া সত্যি সে অসুস্থ, সারা বছরই ঠান্ডা লেগে থাকে। আসিম সামান্য চিন্তিত স্বরে বলল, দ্রুত মেডিসিন নাও কেমন? আমি ফোন করে খবর নিব তোমার। আচ্ছা। কথাটা বলেই ফোন রেখে দেয় অনিন্দিতা। আসিম ছেলেটা বন্ধুর থেকেও বেশি কিছু। অনিন্দিতা উপলব্ধি করে তার প্রতি একটু ঝুঁকে পড়েছে। অবশ্য সেদিকে পাতা দেয় না সে, কারণ সে নিজেও আরেকজনের প্রতি ঝুঁকে আছে। কালের পরিবর্তনে সে বুঝে গেছে, মানুষ যাকে চায় তাকে সে পায় না। মিথ্যে সান্ত্বনাগুলোই সময় কাটাতে সাহায্য করে। অনিন্দিতা তার স্বপ্নের রাজ্যে গিয়ে নির্ভীকের বুকে মাথা রাখে। নির্ভীকের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো এক তীরের আঘাতেই হৃদয়ের ফাঁকফোকর গলে ঢুকে পড়েছিল নির্ভীক নামক বসন্ত, যা থেকে পরে তার মাত্রই মৃত্যু। হয়তো শরীরের মৃত্যু ঘটবে না, তবে আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। বাড়িতে অনাকাঙ্ক্ষিত অতিথির আগমনে প্রচণ্ড অবাক হয়েছেন শাহানা। মেন ডোর খুলে হা হয়ে তাকিয়ে আছেন সামনে থাকা 20-21 বছর বয়সী ছেলেটার দিকে। ফর্সা রঙের লম্বা করে ছেলেটাকে রাজপুত্র বললেও ভুল হবে। এমন সুন্দর ছেলেটাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছেন, সেদিকে খেয়ালই নেই। হঠাৎই বেশি আসে সুন্দর ছেলেটার কণ্ঠস্বর। সচকিত হয় শাহানা। ছেলেটার দিকে তাকিয়ে যেন লজ্জা পায়। কোনো প্রশ্ন না করে বলে, ভেতরে আসো। ছেলেটা ভেতরে আসে। শাহানার বোধগম্য হয় ছেলেটাকে পরিচয় নিয়ে এখনো প্রশ্ন করেননি উনি, তাই বলেন, তোমাকে তো চিনতে পারলাম না। আমি আসিম, আসিম মাহাতাব, অনির বন্ধু বলতে পারেন। যদিও এখন আমি এক বেশ সিনিয়র। ও আচ্ছা আচ্ছা, বয়সে তুমি। আমি অনেকে ডেকে পাঠাই। ইটস ওকে আন্টি, আমাকে অনিন্দিতার রুম দেখে দিন, আমি গিয়ে দেখা করে আসি। শাহানা একটু অবাক হন। এতটা নিঃসংকোচ কথা বলা তিনি আশা করেননি। অধরকোণে হাসি ফুটিয়ে বললেন, ডান দিকের করিডোরের শেষ রুমটাই অনিন্দিতার। হেসে কৃতজ্ঞতা প্রকাশ করে আসিম। শাহানা নাস্তা বানাতে কিচেনে দেখে আগান। অনিন্দিতার রুমে এসে উকি ঝুঁকি দেয় আসিম, তবে অনিন্দিতার দেখা পাওয়া যায় না। হুট করে ঢুকে পড়ে ছেলেটা। যদিও মেয়েদের রুমে ঢোকার আগে পারমিশনের প্রয়োজন হয়, তবে সে পারমিশন নেয় না। একটু চঞ্চল প্রকৃতির ছেলেটা সোজা বারান্দায় চলে যায়।
ব্যালকনির টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে অনিন্দিতা। নাকের সাইডে তেল জমেছে, রাতে নিশ্চয়ই এখানেই ঘুমিয়ে আছে। একটু করে ডাকে আসিম, তবে অনিন্দিতার ঘুম ছাপিয়ে সে ডাক কানে পৌঁছায় না। আসিম চোখ কুচকে নিয়ে অনিন্দিতার বাহু ধরে বলে, এ অনি, উঠো তো। কথাটা জোরে বলায় হুড়মুড়িয়ে উঠে যায় অনিন্দিতা। মেয়েটা প্রচন্ড অবাক হয়ে বলে, তুমি? তো আসতে পারি না? হাই তুলে অনিন্দিতা আসিমের গায়ে জোরে ধাক্কা দেয়। প্রচন্ড অবাক হয় আসিম। খলবলিয়ে হাসে অনিন্দিতা, হাই তুলে বলে, আমার ঘুম ভাঙানোর শাস্তি। আর আমি যে তোমার চিন্তায় ঘুমাতে পারলাম না, আর কি হবে? এটাও তোমার শাস্তি। মুখ গুমরা করে নেয় আসিম। অনিন্দিতা দম ফেলে আকাশে দিকে তাকায়। এত সকালে এসেছে আসিম? কি ভাবছো তুমি? ভাবছি তুমি ছেলেটা খুব ভালো, তবে আমার প্রতি ঝুঁকে যাচ্ছ। আসিম হাসে। অনিন্দিতার একগুচ্ছ চুল হাতে পেঁচিয়ে বলে, আমি তোমাকে বন্ধুর মতোই ভালোবাসি অনিন্দিতা, তাই তোমাকে অন্য নজরে দেখার সাহস হলেও আগানোর সাহস হয়ে ওঠেনি। তবে সত্যি সত্যি বলতে বন্ধুর থেকেও বেশি ভালোবাসি তোমায়। কৃতজ্ঞতার চোখে তাকায় অনিন্দিতা। আসিমের বাহু টেনে বলে, হয়েছে, শার্প ব্রেনের অধিকারী। এত ভালোবাসা লাগবে না, এখন বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আন্টি কিচেনে গেছেন, সো তোমার যেতে হবে না। আজ তুমি আমার সাথে ভার্সিটি যাচ্ছ। ভালো লাগছে না আমার। আপনার পড়াশোনার দায়িত্বটা আমি নিয়েছি অনিন্দিতা। কথাটা শুনেই দুঃখ করে ওঠে অনিন্দিতার বুক। নির্ভীকের কথা যেন মাথায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে একটু করে দম ফেলে উঠে যায়। আসিম বলে, পালিয়ে যাচ্ছ অনি? নিজের কষ্ট লুকিয়ে মরে যেতে চাও? অনিন্দিতার কি যেন হয়, ডুকরে কেঁদে উঠে মেয়েটা। আসিমের পায়ের কাছে বসে পড়ে হাত দুটো মুঠোবন্দি করে বলে, আমি ওনাকে ভালোবাসি আসিম, আমি মরে যাব, সত্যিই মরে যাব। আসিম উত্তর দেয় না, নিজেকে শক্ত করে। অনিন্দিতা সেই সব প্রেমিকের দলে পড়ে যারা উন্মাদ, যারা ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারে না। ভালোবাসা ভালো চায় ঠিকই, তবে নিজের সাথেই দেখতে চায়। এক প্রকার ছেঁচড়ামি করে বেড়ায়। অনিন্দিতার জন্য মায়া হয় আসিমের। প্রথম থেকেই মেয়েটার প্রতি যোগ ছিল তার। আইসক্রিম পার্লারে নির্ভীককে লুপ্ত দৃষ্টিতে দেখেছিল অনিন্দিতা। সেদিনই ঠিক করেছিল অনিন্দিতার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। তবে কোথাও একটা সুপ্ত ভালোবাসা জাগে, যার ফলে সে নিজেকে তটস্থ করে অনিন্দিতা খেয়াল রাখবে। তবে এটাও সত্য, অনিন্দিতার প্রতি অনুভূতি আঘাতে দেয়নি ছেলেটা। নির্ভীকের শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। প্রকৃতির একই লীলা খেলা চলছে। দুদিন আগে ঠান্ডা পড়েছিল, আজ আবার মারাত্মক গরম। ছেলেটার শ্যামরাঙা মুখে ছোট্ট ছোট পানি কণাগুলো এক আলাদা রকম সৌন্দর্য প্রকাশ করছে। অন্তত অনিন্দিতার কাছে তেমনই মনে হচ্ছে। মানুষ এত পারফেক্ট হয়? হীরের ডাকে ধ্যান কাটে অনিন্দিতার। প্রচন্ড অবাকের সহিত হীর বলে, পৃথিবী এসেছে, তোমার সাথে জরুরি মিটিংয়ে বসবে। আমার সাথে কিসের মিটিং? জানি না, এখনই চলো, না হলে রাগ করে বেচারা চলেই যাবে। উফ, তুই যা তো, একটু পরেই আসছি। প্রচন্ড বিরক্ত হলো সে। মনোযোগে ব্যাঘাত ঘটালো হীর। আবার ব্যালকনিতে গিয়ে উঁকি দেয় অনিন্দিতা। নির্ভীক এখনো দাঁড়িয়ে আছে, কারোর সাথে খুশ গল্পে মেতে উঠেছে। পাশে থাকা ব্যক্তিটিকে দেখা যাচ্ছে না। অনিন্দিতা একটু ঝুঁকে হঠাৎ পরিলক্ষিত হয় মেহেরিমাকে। অবাকে আহত হয় অনিন্দিতা। মেহেরিমা হঠাৎ এখানে কেন এসেছে? তবে কি কোনোভাবে মেহেরিমার সাথে রসায়ন চলছে নির্ভীকের? বুক কেঁপে ওঠে তার। জীবনের এই ভয়ঙ্কর দিনটিকে মেনে নিতে পারছে না সে। প্রচন্ড ভয়ে কল করে বসে আসিমকে। কল রিসিভ করেই আসিম বলে, অসময়ে ফোন করলে যে? কোনো সমস্যা হয়েছে অনি? মিমের সাথে নির্ভীক স্যারের কোনো সম্পর্ক আছে আসিম? ঠিক কার কথা বলছো তুমি? মেহেরিমা মিসের সাথে নির্ভীক ভাইয়া। প্রচন্ড অবাকের সহিত আসিম বলে, কি সব বলছো তুমি? আপুর সাথে নির্ভীক স্যারের প্রেম কেন হতে যাবে? তাহলে মিস কেন এখানে এসেছে আসিম? কোনো অকেশন তো নেই, হঠাৎ করে বাসায় এসেছেন যে? আসিমের ভয়ঙ্কর হাসিতে চমকে ওঠে অনিন্দিতার হৃদয়। একটু একটু করে শ্বাস নেয় সে। আসিম কেন হাসছে? তার জন্য ভয়ঙ্কর কোনো স্বপ্ন বুনছে না তো? হতভম্ব অনিন্দিতা বলে, হাসছো কেন?
বুকামে, আপু ইনভিটেশন কার্ড দিতে গেছে। কিসের ইনভিটেশন কার্ড? আরে কাল ব্যস্ত থাকায় বলাই হয়নি তোমায়। আপুর বিয়ে ঠিক হয়েছে। বাই দ্য ওয়ে, তোমার কাছে কার্ড পৌঁছায়নি এখনো? আমি তো পার্সেল করে পাঠিয়েছিলাম। অনিন্দিতা পরপর শ্বাস ফেলে আসিমের উদ্দেশ্যে বলে, সমস্যা নেই, কার্ড চলে আসবে। তবে তুমি তো কাল ভার্সিটি গেলেও দিতে পারতে। অনি, প্রেমে পাগল হয়ে গেছো তুমি। কালকে অফ ডে, ভুলে গেলে? মাথা চুলকায় অনিন্দিতা। কিছুক্ষণ কথা বলে ফোন রাখে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। অনিন্দিতা দরজা খুলে পার্সেলটা হাতে নেয়। দরজা লাগাবে তার আগেই মেহরিমার ডাক। কৃতজ্ঞতা প্রকাশ করে অনিন্দিতা। ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বলে। মেহরিমা আসে না। ব্যাগ থেকে কার্ড বের করে অনিন্দিতার হাতে দিয়ে বলে, মেহেন্দির ফাংশন তো আজ রাতেই হচ্ছে, নির্ভীকের সাথে চলে এসো। কিন্তু মিস, কিন্তু কিসের? নির্ভীকের সাথে যেতে কোনো সমস্যা তোমার? অনিন্দিতা মাথা ঝাঁকায়। মেহরিমা অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দেয়। নির্ভীককে উদ্দেশ্য করে বলে, ওকে নিয়ে এসো কেমন? অনিচ্ছা থাকা সত্ত্বেও সম্মতি জানায় নির্ভীক। মেহরিমা চলে যায়। অনিন্দিতা বলে, আপনার সমস্যা হলে আমি একাই চলে যেতে পারবো। প্রয়োজন নেই, আমি নিয়ে যাব। নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে অনিন্দিতা। আজকে কি তাকে বেশি সুন্দর লাগছে, না বরাবরের মতোই লাগছে? তাহলে নির্ভীক তাকে সাথে করে নিতে চাইলো কেন? অনিন্দিতার উত্তর মিলে না। লম্বা হেসে বেডে গা এলিয়ে দেয়। দুটো বিয়ের কার্ড পেয়েছে সে, সাথে নির্ভীকের সাথে মেহেন্দিতে যাওয়ার সুপারিশ। বরাট মুখে মৃদু হাসি ফোটে। ছোট থেকে বিয়ের কার্ড খুব পছন্দ মেয়েটার। বাসায় যতগুলো ইনভিটেশন কার্ড আসুক না কেন, এগুলোর একমাত্র উত্তরাধিকারী হয় অনিন্দিতা। ছোট সময়ে হির একটা কার্ড নিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিন মেয়েটাকে কি মারটাই না মেরেছিল অনিন্দিতা। নিজের কর্মভাবনায় খলপলিয়ে হাসে সে। তবে তার ভাবনার জগতে গজগজ করে একটা কণ্ঠস্বর নেমে আসে। নিজেকে ঠিক করে বলে, জি ভাইয়া। থাপ্পড় খাস না অনেকদিন হলো, তাই না রনি? সরি। চুপ। কথাটা দমকের সুরে বলে পৃথিবী। মুখ বাঁকায় অনিন্দিতা, ফলে লম্বা করে শ্বাস ফেলে পৃথিবী। হঠাৎ করেই অনিন্দিতার হাত জোর করে বলে, হেল্প কর বোন আমার। শুকনো হাতে চিড়ে ভিজবে না ভাইয়া। পকেট থেকে কসকসে 1000 টাকা নোট বের করে অনিন্দিতার হাতে তুলে দেয়। খ্যাক করে কেসে নিজেকে বিজ্ঞতার মতো দাঁড় করায় অনিন্দিতা। আশ্বস্ত করে বলল, চিন্তা করো না প্রজাগণ, আমি এই সমস্যার সমাধান করে দেব। তবে সমস্যাটা কি একটু জানাবে? তুই তো জানিস আমি হিরকে পছন্দ করি। হিরকে পছন্দ করো তুমি? কথাটা বলে মুখ চেপে হাসছে অনিন্দিতা। পৃথিবী সামান্য বিব্রত হলো। ছোট বোনের সামনে ভালোবাসার কথা বলতে কেমন লজ্জা লাগছে। তবে লজ্জা লাগলে তো হবে না। পৃথিবী একটু মাথা চুলকায়। তার এই সহজাত অভ্যাস হির প্রচণ্ড বিরক্ত হয়। তবে আজ বিরক্ত হলো না, কারণ সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছে। পৃথিবীর দিকে তাকে অনিন্দিতা ফুস করে দম ফেলল। একে দিয়ে হবে না, তাই হিরকে উদ্দেশ্য করে বলল, পৃথিবী ভাইয়াকে দিয়ে কোনো কাজই হবে না। তুই বল কি সমস্যা হয়েছে? আসলে হয়েছে কি আপু, মামি পৃথিবীর বিয়ে ঠিক করেছে ওর কাজিন রেশমির সাথে, আর তাই পৃথিবী এসেছে এখানে। তো কি হয়েছে? হির কেঁদে ফেলল। হঠাৎ কাঁদার ঠিক কারণ বুঝতে পারে না অনিন্দিতা। বোনের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে, হাগলি মেয়ে, এতে কান্না করার কি আছে? পৃথিবী ভাইয়া বিয়েটা নাকচ করলেই তো হয়। মাথা নিচু করে হির। পৃথিবী বলে, আমি তো নাকচ করেই দিব। তবে হীরের কথাটা বলবো কি করে? তোর বিয়ে না দিয়ে ফুপি নিশ্চয়ই হীরকে বিয়ে দিবে না। বিয়ে? প্রচন্ড আবেগ দিয়ে শব্দটি উচ্চারণ করে অনিন্দিতা। বুকে ভারী অনুভব হয়। কষ্ট হচ্ছে খুব। বিয়ে নিয়ে তো বাবা হয়নি, বয়স তো 20 হতে চলল। মধ্যবিত্ত পরিবার অনুযায়ী কয়েক বছরের দরুন বিয়ে দেওয়া হবে। এ কেমন অবস্থা হলো? পৃথিবীটাকে গোর কাটে অনিন্দিতার। একটু করে হাসার চেষ্টা করে হীরের মাথায় হাত বুলিয়ে বলে, তাতে কি, তোর বিয়েটা না হয় আগেই হবে। আপু, এটা কেমন কথা অনি? এতে সমাজ তোকে ভালো চোখে দেখবে না, প্রশ্ন করবে বড় বোনকে কেন বিয়ে দেওয়া হলো না। মেয়ের কোনো ঘাটতি নেই তো? অনিন্দিতা হাসে। পৃথিবী পাশে বসে এক পলক তাকায় দুজনের দিকে। একটা সাপোর্ট রয়েছে এদের মাঝে। একে অপরকে পাওয়ার বাসনাও রয়েছে। মনে রয়েছে তুমুল শক্তি।
সমাজ তো কত কথাই বলে, দিন শেষে না খেয়ে থাকলে সমাজ কেউ তো ভাত দিবে না, তাই না? তাই নিজেদের দিকটাও ভাবতে হয়। নির্ভীক কখনো তার হবে কিনা জানা নেই, চান্স খুবই অল্প, না বললেই চলে। কিন্তু এ দুটি হৃদয়কে আলাদা হতে দিবে না। অনিন্দিতা অধর ছাড়িয়ে হাসে, পৃথিবীর দিকে আবেগ দৃষ্টি দিয়ে বলে, আমার বোনকে দেখে রাখার শক্তি আছে তো পৃথিবী ভাই? আছে। তাহলে এত ভেবো না, বাবাকে ম্যানেজ করার আমার দায়িত্ব। আর সমাজকে নিয়ে পড়ে থাকলে প্রিয়জনকে হারাতে হবে, একটা কথা কি জানো? অনিন্দিতা একটু থামে, তারপরে বলে, যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে শক্ত করে জড়িয়ে রাখো, যাতে কখনো দূরে সরে না যায়। প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। গ্রে রঙের শাড়ি পরেছে অনিন্দিতা, হাত ভর্তি মেহেদি দিয়েছে। সবাই অনুষ্ঠানে গিয়ে মেহেদি পরলেও অনিন্দিতা বাসা থেকে দিয়ে নিয়েছে। নির্ভীককে নিয়ে বিশ্বাস নেই, হয়তো তার জন্য অপেক্ষা করবে না। চুলগুলো ছেড়ে রাখবে কিনা খোপা বাঁধবে বুঝতে পারছে না। সিল্কের শাড়ি হওয়াতে একটু গরম লাগছে, তাই সুন্দর করেই খোপা করে নিল। হালকা সাজের উপসী অনিন্দিতাকে হুড়ের মতোই লাগছে, একদম প্রকৃতির ফোটা সদ্য তাজা বেলি ফুলের মতো, যার গ্রামে মুখরিত হয় চারপাশ। অনিন্দিতা ড্রয়িং রুমে আসতেই হির দাঁড়িয়ে যায়, মনে মনে উচ্চারণ করে, আমার বোন এত সুন্দর কেন? শাহানা রুম থেকে ছুটে আসেন, অনিন্দিতার হাতে কিছু টাকা গুজিয়ে দিয়ে বলেন, খালি হাতে কোথাও যেতে নেই অনি। আমি তো নির্ভীক ভাইয়ের সাথে যাচ্ছি আম্মু, টাকার দরকার হতো না। শাহানা তবুও টাকাটা নিতে বললেন। আরশাদ ডিউটিতে রয়েছেন, দিনরাত পরিশ্রম করেন তিনি। সপ্তাহে দুদিন দুধস্থ ব্যক্তিদেরকে ফ্রি চিকিৎসা করেন। এ নিয়ে শাহানার কখনোই অভিযোগ করেননি। স্বামীর প্রতি অগাধ ভালোবাসা তার। অনিন্দিতা মায়ের মুখশ্রীতে মায়াভরা দৃষ্টিতে তাকায়। হঠাৎ করে অনিন্দিতার মনে হয় মা নামক মানুষটি ভয়ঙ্কর সুন্দরী, পৃথিবীর খ্যাত সুন্দরী। নিজ ভাবনায় ফিক করে হেসে বলে অনিন্দিতা। শাহানাকে শক্ত করে জোরে ধরে বলে, আসি আম্মু। সাবধানে যাবে, নির্ভীকের কাছাকাছি থাকবে। আর শোন, ওর সামনে অন্তত তেজ করিস না। ছেলেটা শান্ত স্বভাবের, তোর আচরণে বিরক্ত হতে পারে। মাথা জাকায় অনিন্দিতা, হীরের মুখে হাত বুলিয়ে বলে, ফিরে এসে আম্মুকে সব বলবো। আচ্ছা, সাবধানে যেও কেমন? অনিন্দিতা বের হয়। নির্ভীকের গাড়িটা পার্কিংয়ে রয়েছে, বাসা থেকে বের হয়নি সে, তার মানে নিজ রুমেই আছে। কলিং বেল চাপ দিতেই বাসার কাজের মেয়েটা দরজা খুলে দেয়। চোখ দুটো তার বড় বড় হয়ে যায়, ডান গালে হাত দিয়ে বলে, মাশাল্লাহ, আপনাকে তো হুড়পড়ির মতো লাগছে আপা, কি সুন্দর দেখতে আপনি। মুচকি হাসে অনিন্দিতা, কলিকে ধন্যবাদ দিয়ে বলে, নির্ভীক ভাই কি বেরিয়ে গেছেন? না, উনি তো একটু আগেই রেডি হইতে গেছে। ও আচ্ছা, আন্টি কোথায় রে? ওপরতলার নতুন ভাড়াটি আসছে না, তাদের খাবার দিতে গেছে। প্রথম দিন ব্যস্ত থাকবো, তাই রান্না করতে মানা করছে। কলির সাথে কিছু কথা বলে ড্রয়িং রুমে চলে আসে অনিন্দিতা। 5 মিনিটের মাথায়ও নির্ভীক আসে না। অনিন্দিতার ইচ্ছা হয় নির্ভীককে ডাকার, তবে ভয়ে যায় না। 10 মিনিটের মাথায় ও যখন আসে না, তখন একটু ভয় লাগে অনিন্দিতার। আশেপাশে কেউ নেই, তাই আড়ষ্টতা কাটিয়ে উপরে উঠে যায়। নির্ভীকের রুমে ডোর খোলায়, অনিন্দিতা যেতে গিয়েও যায় না। ডোরে হাত দিয়ে টোকা দিতেই নির্ভীক বলে, কে? আমি অনিন্দিতা। হয়েছে আপনার? একটু ওয়েট করুন। আচ্ছা। অনিন্দিতা দীর্ঘশ্বাস টেনে দাঁড়িয়ে থাকে। মিনিট 5 চলে যায়, নির্ভীক আসে না। এখন প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে। অনিন্দিতা আমার দরজায় নক করে বলে, কোনো সমস্যা নির্ভীক ভাই? না। তাহলে এত লেট করছেন কেন? নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতাও আর প্রশ্ন করে না। মিনিট খানেক পরে নির্ভীক বলে, আম্মুকে একটু ডেকে দিন তো অনিন্দিতা। আন্টি তো বাসায় নেই, কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। আম্মুকেই লাগবে।